বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আপনার ক্লারিফিকেশনটাই আগে নিতে চাই। আমার মনে হয় যে কয়েকটা জায়গায় একটু ক্লারিফিকেশন দেওয়া দরকার। সেটা হলো যে লিটনের বক্তব্যে আমাদের নাট্যকলার একজন শিক্ষকের কথা এসেছে, তারপরে আমাদের শিক্ষক সমিতির মানববন্ধনে দুই একজন শিক্ষককে দেখা গেছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা প্রাতিষ্ঠানিক সংগঠন, সেইখানে কিন্তু সব পক্ষেরই সমানভাবে আত্মসমর্থনের সুযোগ আছে, যে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার সাথে সাথে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে কিন্তু সাংঘাতিক প্রখর। প্রত্যেককেই কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সাময়িকভাবে সাসপেনশনে রাখা হয়েছে, যেটাকে আমরা বলছি ফোর্স লিভ। এই যে আপনি যার কথা বললেন লিটন সাইফুল, উনিও কিন্তু ফোর্স লিভে আছেন এই কারণে। এখন তার বিরুদ্ধে যদি ফার্দার ব্যবস্থা নিতে হয়, আইনগত ব্যবস্থাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা তদন্ত কমিটি করে, তদন্ত কমিটি রিপোর্টের প্রেক্ষিতে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে, সবগুলোর কনভিন্সিং এভিডেন্স পাওয়ার পরে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। যদি আমরা সেটা না করি তাহলে কি হবে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ব্যবস্থা নেওয়ার পরে সে যখন কোর্টে যাবে, কোর্টে গেলে পরে কিন্তু সে একদম বেকসুর খালাস হয়ে বের হয়ে আসবে। কেন? কারণ তার বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সব ধরনের আইনগত পদক্ষেপগুলো নেওয়া হয়নি। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াটা অবলম্বন করে, এবং যাদের কথা তিনি বলেছেন প্রত্যেকেই ফোর্স লিভে আছে মোটামুটি, যে এই যে অভিযোগটা উঠেছে। আর যেটি আপনি বলছিলেন যে ছোট ঘটনা বড় ঘটনা, আসলে এইভাবে দেখাই উচিত না, যে ঘটনাকে ঘটনার মতো করে দেখতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্বিচারিতা বা যেটি বলছিলেন লিটন, সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে আমি জানি না, কারণ বিশেষ করে আমাদের মাননীয় উপাচার্যকে আমরা বোধহয় এখানে সবাই চিনি, এবং নারী অধিকার রক্ষায় এবং নারীর অগ্রযাত্রায় ওনার যে ভূমিকা, আপনি জানেন কিনা আমি জানি না, যে স্প্যানিশ গভর্নমেন্ট কিন্তু তাকে একটা বিশেষ উপাধি দিয়েছে যে নারী প্রগতিতে তার ভূমিকার জন্য। এবং এই ধরনের ঘটনায় আমাদের মাননীয় উপাচার্য খুব দ্রুত এবং শক্ত অবস্থান নেন, এবং উনি এটা নিয়েছেন। আর প্রক্টর সাহেবের কথা যেটা বলছিলেন, যেমন আমি প্রক্টর সাহেবের সাথে কথা বলেছিলাম যে যে এরকম আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি কি তৎপর ছিলেন কিনা। তো উনি যেটা বলছেন যে আমাকে সাতটার সময় ছাত্র ইউনিয়নের একজন, উনি আমাকে নামটা বলেছিলেন সাদ্দাম, বা হয়তো অন্য কোনো নামও হতে পারে, যে ফোন করে জানিয়েছে এরকম একটা ঘটনা। উনি বলেছেন যে আমি শাহবাগ থানার ওসিকে ইনফর্ম করেছি। তারপরে লিটন ফোন করেছিল ওনাকে 7:28 উনি কিন্তু 7:29 ওসি সাহেবকে ফোন করে জানিয়েছেন, পুলিশ সেখানে গিয়েছে বলে প্রক্টর সাহেব আমাকে বলেছেন, এবং তার কল লিস্ট দেখে। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কতটুকু। প্রথম কথা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বটা হচ্ছে নৈতিক, যেহেতু আমরা জাতির অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে কিছু ঘটলে আমাদের একটা দায়িত্ব আছে। কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পহেলা বৈশাখের দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেমন কোনো ভূমিকা নাই, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ফোর্সও নাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ কিন্তু দায়িত্ব ওই দিন দেয়নি। পার্থক্যটা আমি পরিষ্কার করি, যেমন 21শে ফেব্রুয়ারিতে দায়িত্বটা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কারণ রাষ্ট্র 21শে ফেব্রুয়ারি রাতে পুরো দায়িত্বটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অর্পণ করে, যে আপনারা এটা ব্যবস্থাপনা করেন, তারপরে আমরা দেখব। তা আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারিটা সেভাবে করি। এখন এই ধরনের উদ্ভূত পরিস্থিতি যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যে আমরাও কিন্তু ভাবছি যে পহেলা বৈশাখের মতো বিষয়টাকে, পহেলা বৈশাখের মতো উৎসবকে যদি আপনার একেবারে মসৃণ করতে হয়, তাহলে ভবিষ্যতে আমরা কি করণীয়, হয়তো আমরা এখান থেকে লেসন নিয়ে আমরা সামনের দিকে আগাবো। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দায়িত্ব আছে সেটা হয়তো আরো বিস্তৃত করলে পরে নিরাপত্তাই বাড়বে। শাওন, যেই প্রসঙ্গটি আপনার কাছে এসেছিলাম, এই যে বিভিন্ন সময় আমরা এই ঘটনায়ও দেখেছি পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও বলেছেন যে ঘটনাটি হয়তো একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে যারা ভুক্তভোগী তাদের দৃষ্টিকোণ থেকে কখনো এই জিনিসটা বিচার করা হয় না। দেখেন, বড় ক্ষতি ছোট ক্ষতি বলে কিন্তু এটাকে আলাদা করা, মানে কোনো বিষয় কোনো ক্ষতিকেই আলাদা করা উচিত না। ক্ষতি তো ক্ষতি। হ্যাঁ, যিনি ভুক্তভোগী, একটি নারী যখন তার অধিকারে, মানে তার শরীরে কেউ হাত দেওয়াটাই একটা অনেক বড় ক্ষতি। এখন কতটুকুন ক্ষতি হলো এটা বলাটাও খুব অস্বস্তিকর, যে তার বস্ত্রহরণ হলো নাকি শুধু তাকে ছুঁয়ে দেওয়া হলো, নাকি তার কাপড় ধরে একটু টান দেওয়া হলো শুধু, এটার মধ্যে কিন্তু ক্ষতির কোনো ভাগ করা যাবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো আরো বড় ক্ষতি হয়ে যায়, কারণ সে তো কাউকে বলতে পারে না, তার নিজের ভিতরে কষ্টটা যে জিয়ে রাখে, মানসিক যে ক্ষতিটা হয়, একটা শরীরকে খুন করার যে ক্ষতি, তার চেয়ে অনেক বড় ক্ষতি কিন্তু তার হৃদয়টাকে খুন করার। এই যে ভীতিটা নিয়ে সারা জীবন সেই মেয়েটি বেঁচে থাকে, বেশিরভাগ মেয়ে বলতেই পারে না ভাই।
বেশিরভাগ মেয়ে বলতে পারে না। এটা সবচেয়ে বড় ক্ষতি একটি মেয়ের জন্য, এটি সবচেয়ে বড় ক্ষতি যে সে কাউকে বলতেই পারছে না যে সে কিভাবে ইদানিং এখন অনেকেই, যেমন আমি নিজেই আমার ছোটবেলার একটা ঘটনা কিছুদিন আগে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। আমি কিন্তু অনেক বছর শেয়ার করিনি। আমি কিন্তু ছোটবেলায় আমার মা বাবার সাথে নববর্ষে গিয়ে আমার সাথে আমার গায়ে বিছুটি পাতা দিয়ে দিয়েছিল। এমন বড় কোনো ঘটনা না, জাস্ট আমার গায়ে এই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিছুটি পাতা দিয়ে দিয়েছিল। তো এরপর কিন্তু 22 বছর আমি বর্ষবরণ উৎসবে যাওয়ার আমার সাহস হয়নি। আমি কোনোদিন আমার বাবা মা ছাড়া আর কাউকে বলিও নি। এটা কিন্তু আমার যে 22টা বছর আমি নববর্ষ বরণ করার জন্য আমি একটা পাবলিক প্লেসে যেতে ভয় পেয়েছি, এটা কি আমার একটা ক্ষতি না? কেন আমি যাব না এই প্রাণের উৎসবে? আমার মনে হয় যে এই যে একটা আমার মতো বা আমার চেয়েও বড় বা আমার চেয়ে ছোট যারা বলতে পারে না, এই যে মানসিক একটা কষ্টে তারা সারা জীবন ভোগে, এটা একটা অনেক বড় ক্ষতি ভাই। মানসিক ক্ষতিটা অনেক বড় ক্ষতি এবং এটার একটা স্পাইরাল এফেক্টও নিশ্চয়ই আছে, স্পাইরাল কারণ এফেক্ট অবশ্যই ঘটে। আশেপাশে সবাইকে নিরুৎসাহিত করার যে বিষয়টি থাকে, এবং এইটি কিন্তু প্রথমেই আমাদেরকে স্বীকার করে নিতে হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আলাদাভাবে ঘটেনি, এটা আমাদের সারা দেশেই আছে, প্রতিদিনকার ঘটনা। কিন্তু আমরা যখন এই একটি মঙ্গল শোভাযাত্রা শেষ করে সেইখানে এরকম অমঙ্গলের মুখোমুখি হই, তখন এটার প্রতিরোধটা সেখান থেকে হচ্ছে, অথবা সেখানে লিটন দাস ছিল, অন্য জায়গায় সেরকম কেউ হয়তো দাঁড়ায়নি, এই জন্যই আসেনি। কিন্তু আমি যেটা বলছি যে স্যার, আমি যখন ছাত্র ছিলাম আপনাদের, তখনও এরকম ঘটনা ঘটেছে এবং আমরা প্রতিবাদ করেছি, খুব ছোট আকারে প্রতিবাদ করেছি। এই জায়গাটাই বোধহয় আরেকটু আলোকপাত করা দরকার। ইভেন আমরাও যখন ছাত্র ছিলাম, তোমরাও যখন ছাত্র ছিলে, তখন কিন্তু সবাই এগিয়ে যেত। এই ধরনের ঘটনা ঘটলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঝাঁপিয়ে পড়তো। এখন মনে হচ্ছে যে কোনো কোনো জায়গায় হয়তো আমরা এই দায়িত্বটা পালন করছি না। আমরা বোধহয় অনেক বেশি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। এই যে সামাজিক দায়িত্বটা, যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে লিটন সহ ওর 2 বন্ধু এগিয়ে গেল ছাত্র ইউনিয়নে, সেখানে যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো 20 জন ছাত্র এগিয়ে যেত, তাহলে যারা এই অপকর্মটি করেছে তাদেরকে কিন্তু ধরে ফেলা যেত। তো এই যে সামাজিক দায়িত্বটা আমার কাছে কেন যেন মনে হয়, আমি এটা নিয়ে যখন ভাবছিলাম যে আমাদের স্কুল কলেজ এবং পরিবারগুলোতে নৈতিকতার শিক্ষাটা বোধহয় দুর্বল হয়ে যাচ্ছে। সমাজের প্রতি দায়িত্ব পালন করবার যে শিক্ষাটা, এই শিক্ষাটার উপরে মনে হয় গুরুত্ব দেওয়ার সময়টা এসছে। কারণ আমরা যদি পরস্পরকে না দেখি, যেমন পৃথিবীর এমন কোনো দেশ নেই, আমি অনেক দেশে গিয়েছি, বেশ কয়েকটা দেশে পড়াশোনা করেছি, পড়িয়েছি, এমন কোনো দেশ নাই যে যেখানে এই ধরনের অপরাধের ঘটনা ঘটে না। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে ওই দেশগুলোতে অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনা হয়। তো সেইটা এখানে কোনো কোনো ক্ষেত্রে হয় না। আবার পাশাপাশি হচ্ছে যে এই যে আমাদের যে পরস্পরের প্রতি যে দায়িত্ববোধটা আছে, যে পরস্পরের দিকে আপনার সাহায্যের হাত নিয়ে এগিয়ে যাওয়া, এই জায়গাটাতে মনে হয় আমরা একটু ক্রমশই পিছিয়ে পড়ছি, যেটা এই মুহূর্তে অনেক অনেক বেশি দরকার শিক্ষক হিসেবে আমার যেটা মনে হয়। আমি একটু এই প্রসঙ্গে বলতে চাই, জিনিসটি হচ্ছে মানে স্যার যেটি বললেন সেটি স্যার একটা বৃহৎ প্রেক্ষাপটে বললেন, শাওনাপু বললেন, মানে আমি একদম স্পেসিফিক ভাবে বলতে চাই, মানে আসলে জিনিসটা কেন, এইটা একটা বড় প্রশ্ন, যেখানে কেন মানুষ এগিয়ে আসছেন না, হ্যাঁ, বা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো শিক্ষার্থী এগিয়ে আসলেন না। ওখানে তো অনেক শিক্ষার্থী ছিলেন, ধরেন এখানে অনেকে এগিয়ে আসতেন, যদি জানতেন অনেকে এগিয়ে আসতেন। বিষয়টা এমন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টই এমন হয়ে গিয়েছে, এটা আমি বিশ্বাস করতে চাই না অন্তত, এবং আমি আসলে বিশ্বাসও করতে চাই না। কিন্তু এখানে মূল একটি সমস্যা রয়েছে, সেটি আমাদের আইডেন্টিফাই করা উচিত। এখানে একটি বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। সেই বিচ্ছিন্নতাটা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে তার যে আর্থিক সম্পর্ক, সেটি আসলে স্বীকার করেন না। সে মনে করে না ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটা অবিচ্ছেদ্য অংশ। তার কারণ কি? স্যার নিজেই জানেন, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান করার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে ডাকসু, এটি 23 বছর ধরে বন্ধ। এবং পৃথিবীর কোনো সভ্য কোনো দেশে বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, এটি পৃথিবীর কোনো সভ্য দেশে হতে পারে না। এবং এটি যে সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য হতে পারে না, সাংস্কৃতিক অবক্ষয়। একটা ছেলে মেয়ে ডাকসু, আমাদের যখন ডাকসু ছিল তখন কবিতা, মানে যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো, সাহিত্য সংসদ প্রতিযোগিতা হতো, এবং এর মধ্যে ছেলে মেয়ে যে পারস্পরিক বেড়ে ওঠা, হ্যাঁ, এটি কি আর আছে? ধীরে ধীরে রাজনৈতিক আদর্শগুলোকে কোথায় নিয়ে যাওয়া যাচ্ছে? আজকে রাজনৈতিক আদর্শ বলতে মারামারি, খুনোখুনি, টেন্ডারবাজি, এটি মানুষ এটি ডিপলিটিজাইজেশন, ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা, ব্যক্তি থেকে, এবং মানুষ দেখছে, কিন্তু দেখে বলছে হ্যাঁ এই জিনিসটা খুব খারাপ হচ্ছে, কিন্তু সে যে এগিয়ে যাবে, হ্যাঁ এগিয়ে যে ওই জিনিসটা রক্ষা করবে, সেটি কিন্তু করে না। এখন বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত, বিচ্ছিন্নতা আক্রান্তর কারণ তো সাংস্কৃতিক অবক্ষয়ের কারণ। এটি যদি সমগ্র বাংলাদেশে দূরের কথা, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটি অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই যে পয়লা বৈশাখ বললেন, আমরা কিন্তু জানি এই পয়লা বৈশাখ কিন্তু প্রথম না ঢাকা বিশ্ববিদ্যালয়,
এটা কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই। তো এরকম আমরা এটাও জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে 10 থেকে 11 লক্ষ লোক আসবে, এটা এমন না এবছর এসেছে। তাহলে আমি গতকাল ডিএমপি কমিশনার বলছে, যুগ্ম কমিশনার বলছিলেন যে ওখানে আমাদের এত লোক ট্যাকেল করতে অনেক বেশি জনবল, এত জনবল নেই। তখন আমি তাকে বলেছিলাম যে 3 স্তর বিশিষ্ট জনবলের নমুনা যদি 2 জন পুলিশ হয়, তাহলে 1 স্তর বিশিষ্ট পুলিশের নমুনা আমি 10 কিলোমিটার একজনকে খুঁজে পাবো না। এইটি হচ্ছে বাস্তব। লিটন, অবশ্যই এই সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে। আমরা একটা বিরতিতে যাব স্যার, ফিরে এসে একটু জানতে চাইবো যে এই যে সত্যিকার অর্থে সাংস্কৃতিক বোধ হয়তো পারে এই ধরনের অপসংস্কৃতিকে রোধ করতে, সেই ক্ষেত্রে লিটন যেটা বলছিল সেটা অবশ্যই একটা কারণ হতে পারে, কিন্তু সামগ্রিকভাবেই পুরো দেশকেই এটা নিয়ে আবার নতুন করে ভাবতে হবে, শুধুমাত্র এই বিচার এবং অপরাধী ধরা না, কারণ অপরাধী আমরা সবাই। আমরা একটা বিরতি থেকে ফিরে আপনার কাছে যাচ্ছি একটি বিরতি।